গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে 15ই আগস্ট, শুক্রবার। এটা আজ স্বাধীনতা দিবস, তোমরা সকলেই জানো। আজ হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। 79 ইয়ার্স হয়ে গেল স্বাধীনতার। কিন্তু যেসব মহান বিপ্লবীরা দেশ স্বাধীন করেছেন, বলেছি কালকে আমি লাইভে, কিছু মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায়, কিছু মানুষের নাম অজান্তে গভীরেই চলে গেছে। স্বাধীনতা দিবসে কিছু ছেলে, কিছু মেয়ে, অনেক অনেক বিধবা মহিলারা, সেই সময় বাল্য বিধবা মহিলারা, তারা গোপনে বিপ্লবীদের সাহায্য করতেন তাদের নিজের গহনা গাটি দিয়ে। কেননা এই মহান শক্তির বিরুদ্ধে লড়তে গেলে প্রচুর অস্ত্রের প্রয়োজন ছিল সেই সময়। তাদের তুলনায়, ব্রিটিশদের তুলনায় বাঙালি বিপ্লবীদের ফিনান্সিয়াল দিকটা, আর্থিক দিকটা অনেকটাই দুর্বল ছিল। সেই তুলনায় তাদের বম বানানোর জন্য, অস্ত্র বানানোর জন্য প্রচুর জিনিস কিনতে হতো, মেটেরিয়ালস কিনতে হতো। সেগুলো কিনতে গেলে টাকা লাগতো। সেই টাকা কোথার থেকে জোগান হবে এত টাকা? তো তখন কিছু মহিলা, কিছু গৃহবধূ, কিছু মহিলারা ছিলেন যারা ওনাদের হেল্প করতেন, সাহায্য করতেন। তো এইসব করার জন্য তো তাদের নাম ইতিহাসের পাতায় আজও নেই। তারা অজান্তেই করে গেছেন, শুধু দেশকে ভালোবেসে। দেশ আমাদের মা, মাকে ভালোবেসে তারা অজান্তেই তাদের আত্মবলিদান দিয়ে গেছেন। আজ আমরা সমারোহে স্বাধীনতা দিবস পালন করছি। প্রত্যেকটা গল্পের পিছনে একটি করে গল্প থাকে। সেই পিছনের গল্পটা আমরা কেউ জানতে চাই না, জানার প্রয়োজনও মনে করি না। আমরা যেটা সামনে আসছে সেটাকে দেখে আমরা বেশি আনন্দিত হই এবং সেটাকে নিয়েই আমরা চলার চেষ্টা করি। তো এমনই এক বাঙালি বিপ্লবী কথা বলি, মানে বলতে গেলে বুকে হয়তো আমরা অনেকেরই নাম জানি না। কানাইলাল, এক বাঙালি তরুণ বিপ্লবী। ওনাকে সেন্ট্রাল জেলে, আলিপুর জেলে ফাঁসি দেওয়া হবে। ওকে, চন্দননগর থেকে ওনার দাদা এসেছেন ওনার সাথে দেখা করতে। ফাঁসির দিন শেষে ওনার সাথে দেখা করতে এসেছেন। তো কানাইলালকে বলছেন, তোমার স্মৃতি হিসাবে তোমার চশমাটা আমাকে দাও। তো কানাইলাল তখন বললেন যে না, এটা তো সম্ভব নয়, চশমা ছাড়া আমি চলতে পারি না। চশমাটা দিলে আমি কি করে, হবে না তো বাপু। আমি যখন ফাঁসির মঞ্চে উঠব তখন তো চশমা ছাড়া আমি দেখতে পাবো না। তখন তো ওনারা বলবেন যে বীর বিপ্লবী, বাঙালি বিপ্লবী, উনি ভয় পেয়ে গেছেন ফাঁসির মঞ্চে উঠতে। না, চশমা আমি দিতে পারবো না। চশমা নিয়েই আমি মানে আমি যাতে কোনো ভয় না পাই, আমি যাতে ফাঁসির মঞ্চে উঠতে গেলে আমার যেন পা না কেঁপে ওঠে, চশমা ছাড়া আমি চলতে পারবো না। তো উনি যখন ফাঁসির মঞ্চে উঠেছেন, সেই বিপ্লবীকে দেখে ফাঁসির মঞ্চে উঠে উনি এত সাহস, এত বীরত্ব, ওনার যেন কোনো কিছুই মানে মনে হচ্ছে না যে ওনার ফাঁসি হচ্ছে বা কিছুই মনে হচ্ছে না। উনি ফাঁসির মঞ্চে উঠেছেন একদম সাড়ম্বরে উঠে, এতটা উৎফুল্ল উনি যে উনি হয়তো জীবনের সব কিছু পেয়ে গেছেন, বা ওনার যে আত্মবলিদান, উনি যখন চশমাটা পরে ফাঁসির মঞ্চে উঠলেন, ওনার ফাঁসি হলো। ফাঁসি হওয়ার পর ওনাকে সেখানে যতজন ছিল ওনাকে দেখে অবাক যে এই তরুণ বাঙালি বিপ্লবী এত সাহসী, এত বীর, যার চোখের কোণায় কোনো জল নেই, যার মুখে কোনো আফসোস নেই, যার মুখে কোনো বেদনার ছাপ নেই। এই তরুণ বিপ্লবী এতটাই সাহসী যে এনাকে যিনি জল্লাদ ফাঁসি দিচ্ছেন তারও মনে হচ্ছে যে এই বিপ্লবী এতটা সাহসী। যাই হোক, ওনার ফাঁসি হলো। ফাঁসি হওয়ার পর কলকাতার বিপ্লবীরা ওনাকে সাড়ম্বরে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছেন। তো ওনার বুকের ওপর একটা গীতা রাখা আছে। তো ওখানকার কর্মরত, জেলার কর্মরত যারা ছিলেন, প্রত্যেকের চোখে জল যে হ্যাঁ, বাঙালির সাহস আছে। আর
প্রত্যেকের চোখে জল যে হ্যাঁ বাঙালির সাহস আছে। তো আজকে কানাইলালকে আমরা সকলেই চিনি, কম বেশি, কেউ বেশি চেনে কেউ কম চেনে। হয়তো স্বর্ণাক্ষরে ওনার নামটা অন্য বিপ্লবীদের মতো জল জল করে লেখা নেই, কিন্তু উনি দেশের জন্য এতটাই করেছেন। 2 নম্বর, আমাদের যার কথা এখন আমরা বলি না, কোনো সেলিব্রিটির জন্মদিন হলে সাড়ম্বরে পালিত হচ্ছে, কিন্তু ক্ষুদিরাম বসু যার শহীদ দিবস ছিল যেদিন, ওনার জন্মদিন, ওনার শহীদ দিবসটা এতটা সাড়ম্বরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই আমি দেখিনি ওনাকে শ্রদ্ধা যাপন করতে। আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাজনা নিয়ে নিজেকে শো আপ করার জন্য বেরোচ্ছে, কিন্তু ক্ষুদিরাম বসুর যেদিন শহীদ দিবস ছিল কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেখিনি আমি যে সাড়ম্বরে তো ওনাকে শ্রদ্ধা যাপন করা হচ্ছে। তো এটাই বলার, ওনার যখন ফাঁসি সব কিছু ঠিক হয়ে গেল, রাত পোহালেই ফাঁসির খাট, ওনার যে মৃত্যুর পর ওনাকে যেটাতে নিয়ে যাওয়া হবে খাট এসে প্রস্তুত হলো। রাত্রি 10টা নাগাদ একটা ছেলে জোরে জোরে গীতা পাঠ করছে, গীতার শ্লোক উচ্চারণ হচ্ছে জোরে জোরে জেলখানার মধ্যে। তো সবাই তো অবাক যে এই ছেলেটা সকালবেলায় উঠে ফাঁসি, আর এ এখন গীতা শ্লোক উচ্চারণ করছে। এত বীর, এত মহান, ওনার না কোনো বিকার, না কোনো কিচ্ছু না, এত জোরে জোরে গীতা শ্লোক উচ্চারণ করছে। তো এটা দেখে সবাই হতবাক, জেলার থেকে শুরু করে। তো এক বিপ্লবী ওনাকে জিজ্ঞাসা করলো যে তুমি যে বিপ্লবী, তুমি যে এই যে এত জোরে জোরে রাত পোহালে তো তোমার ফাঁসি হবে, তুমি এত জোরে জোরে গীতা শ্লোক উচ্চারণ করছো, তোমার ভয় করছে না? তো উনি তখন বলেছিলেন, দেখো নতুন কাপড় ছেড়ে যেমন আমরা পুরানো কাপড় ছেড়ে যেমন আমরা নতুন কাপড় পরিধান করি, জীবনটাও ঠিক সেই রকম। আমার যতটুকু করার, আমার যতটুকু কর্ম ছিল, আমার সেটুকু শেষ হয়ে গেছে। এবার আমাকে আমার আর কাজ নেই, আমার কাজ আমি সম্পূর্ণ করে দিয়েছি, এবার আমাকে যেতে হবে। তো ওনার কোনো বিকার নেই যে আমি মরে যাব, রাত পোহালে আমি মরে যাব, আমার জন্য ফাঁসি যে মানে খাট এসে ইয়েছে যে আমার ডেথ বডি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওনার কোনো বিকার নেই। এনারাই হচ্ছেন মহান। তো তারপর উনি সারা রাত গীতা পাঠ করলেন, কোনো বিকার নেই, সহাস্য মুখে উনি ফাঁসির মঞ্চে উঠলেন। তখন জল্লাদকে জিজ্ঞেস করলেন, জল্লাদ যখন বলছে এইটুকু তরুণ বাচ্চা ছেলে, এর কি ফাঁসি দেবো আমি? তখন জল্লাদকে বলছেন, আচ্ছা ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয় বলো, জানা আছে? তো জল্লাদ বলল, হ্যাঁ, যাতে গলাতে বেশি চাপ না পড়ে। বলছে আচ্ছা, গলাতে বেশি যদি চাপই না পড়ে তাহলে মৃত্যুটা কেমন করে হবে? সে প্রশ্নের উত্তর জল্লাদ দিতে পারেনি। জল্লাদকে একইভাবে গীতার শ্লোক দিয়ে, জল্লাদের চোখে যখন জল, তখন জল্লাদকে ক্ষুদিরাম বসু বলেন যে এতে কান্নার কিছু নেই, আমার কর্ম শেষ হয়ে গেছে, আমাকে যেতে হবে। তো সেই সময়টা সেখানে উপস্থিত যতজন ছিল প্রত্যেকের চোখে জল, এবং প্রত্যেকে সেই তরুণ বাচ্চাটাকে স্যালুট জানাচ্ছে। হ্যাঁ, আর কিছু বলার নেই আমার। তো এই যে এনারা, এই যে মহান বিপ্লবীদের যে আত্মত্যাগ করে ওনারা ভারতবর্ষকে স্বাধীন করেছেন, সেই স্বাধীনতার মধ্যে থেকে সেখানে স্বাধীন করেছিলেন কারণ হচ্ছে ভারতবর্ষের মা বোনেরা সুরক্ষিত থাকবে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকবে। কিন্তু এই আজকের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ কি ওনারা স্বাধীন করেছিলেন? এই ভারতবর্ষ কি ওনারা চেয়েছিলেন যেখানে কোনো মা বোনের কোনো সেফটি তো নেই, দিনের পর দিন মা বোনেরা অত্যাচারিত হচ্ছে? এই ভারতবর্ষ কি সাধন করেছিলেন? হায় রে সেই বিপ্লবীরা! এই প্রশ্নটা আমার আজও রয়ে গেছে, ভবিষ্যতেও রয়ে যাবে। কোথায় স্বাধীনতা? মেয়েরা এখনও স্বাধীন হতে পারেনি। আমরা একটা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারি না, সব কিছু বলতে গেলে আমাদের একটা ভয় কাজ করে। এই ভারতবর্ষের জন্য স্বাধীন করেছিলেন এই মহান মহান বিপ্লবীরা, তাদের জীবন ত্যাগ করে, তাদের ঘরবাড়ি সব কিছু ছেড়ে। আজ যারা
বর্ডারে আছেন, আজ যারা ভারত মায়ের জন্য কাজ করছেন, তাদের বাড়িতে যেসব আর্মিরা তাদেরকে কি বলবো, তারা তাদের আত্মবলিদান দিয়ে তারা আজকে দেশকে রক্ষা করছে। তাদের যে আত্মবলিদান, তারা বাড়িতে মা বোন ভাই সব কিছু ছেড়ে, সন্তান আদি সব কিছু ছেড়ে তারা শুধু দেশকে রক্ষার জন্য তারা আজকে পড়ে রয়েছে। তাদের জন্য আজকে আমরা শান্তিতে একটু ঘুমোতে পারছি, তাদের জন্য আমাদের আব্রু আমরা ঢাকতে পারছি, সেই আর্মিদের জন্য। কিন্তু কিছু নরপিচাস যারা মাংস খাওয়ার মতো মহিলাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো যাই হোক, সেই আর্মিদের জন্য, যারা আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের মা বোনেদের আত্মসম্মান রক্ষা করার জন্য দিনের পর দিন তাদের আত্মবলিদান দিয়ে গেছেন, তাদের জন্য আর তাদের পরিবারের জন্য শ্রদ্ধা যাপন আমার তরফ থেকে। তাদের জন্য অজস্র শ্রদ্ধা প্রণাম, এবং তারা যেন নিজের পরিবারকে যতটা ভালোবেসে তারা বাইরে রয়েছেন, বা তাদের কাছে তো ভারত মাতাই একটা মা, আর এই ভারতবর্ষ তাদের কাছে গোটা পরিবার, সেই আর্মিদের কাছে। তো হ্যাটস অফ তাদেরকে, সেই মহান বীরদের। এর বেশি আর কিছু বলার নেই, বলার থাকলেও হয়তো সমাজের ভয়ে অনেক কথাই বলতে পারি না। তো চল, আমি আমার কাজ করি, এবার দেখি কি কাজ কাম করব। তো আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে, খুশির দিন, প্রত্যেকের মধ্যে খুশি আনন্দ সব কিছু। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হলেও মেয়েরা এখনও স্বাধীনতা পায়নি, মেয়েরা এখনও স্বাধীন নয় এই ভারতবর্ষে। বন্ধুরা, শুভ দুপুর। তো আমি এখন রান্না করতে এসেছি। এই যে করবো হচ্ছে মাছ, কাটাপোনা মাছ এনেছে, তো মাছটা শুরু করব। আর এখানে কেটেছি হচ্ছে মূলো, কুমড়ো, মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে, পেঁপে, পটল, বরবটি যা ছিল সব কিছু দিয়ে। এই যে পালং শাক এনেছে, শাকগুলোর দশা এরকম, কারণ কালকে ভিজে রাখতে আমি ভুলে গেছি। তো এটা দিয়ে করব হচ্ছে পালং শাকের তরকারি। এই দুটো পদ আপাতত ভেবেছি। আর যেহেতু কালকে জন্মাষ্টমী আছে, তো কালকে আমার পুজো আছে, সব কিছুই আছে। তো দেখি কতদূর কী করতে পারি। জল দিয়ে দিলাম, মাছের ঝোলটা ফুটুক, পাতলা করেই মাছের ঝোল করবো। তো এই যে আমার গোপু সোনা, এখন পুজো করলাম। শুধু গোপু সোনারই পুজো করেছি, কালকে সব ঠাকুরদের পুজো করব। হাজারকান্তির আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে গোপু সোনার পুজো করলাম। সোনা বাবা স্নান টান করে বসে আছে, আর ফুলগুলোর কালার দেখেছো কি সুন্দর। এই যে গোপু সোনার ভোগে একটা সন্দেশ দিয়েছি। আমার সোনা বাবা, তাই এটাতে ভীষণ গরম, আমার সোনা তো থাকতেই পারবে না, তাই আমার সোনা ওই ঘরে চলে যাবে মায়ের কাছে। আর আমার বুচু একটা কি পেয়েছে জানি না, ওর বাবার টাকা নাকি জানি না কি একটা পেয়েছে জানো তো, তো সেইটা নিয়ে ও খেলছে, ভালোই খেলছে। এই যে আমার গোপু সোনাকে একটু খাইয়ে দিলাম। সোনা বাবা তাকে ওর প্যান্ট জামাগুলো কেচে দিলাম। আমার গোপুর কদিন কাঁচা হয়নি, গামছা ছিল, প্যান্ট ছিল। সোনা বাবা এবার দোলে দোলে করবে, দোলে 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 দোলে। আর এই ঠাকুরদের তো আমি পুজো দিইনি, জাস্ট কান্তিবাবুরও দেরি হয়ে গেছে। ভাতে শস্য দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তেল দিয়ে, লেবু দিয়ে মেখেছি। ওফ, এটা আমার যে কী প্রিয় বলে বোঝাতে পারবো না। আর এখানে করেছি পালং শাকের তরকারি সব কিছু দিয়ে। আর এখানে করেছি কাটাপোনা মাছের ঝাল, একটু শস্য বাটা পোস্ত দিয়ে একটু ঝাল মতো করেছি। মশলাটা কষিয়ে, টমেটো এসব দিয়ে কষিয়ে সুন্দর করে করার চেষ্টা করেছি। আর এখানে রয়েছে মিষ্টি দই। আর এই দেখো আমার ছোনা বাবা খাচ্ছে। অনেকটাই হয়েছে, এবার খাবো, খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটাই হয়েছে, এবার খাবো, খিদে পেয়ে গেছে। তারপরে বাসন টাসন ধুবো, আগে খেয়ে নিই, তারপর আমার বুচু খাচ্ছে। ওকে যখন ভাত খাওয়ার সময় বলি কে ভাত খাবে, সাড়া দেবে, প্রত্যেকটা কথাতে আমার বুচু সাড়া দেয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে আমার বুচু বসে আছে, ভাত খাচ্ছে, আর সে এখনও আসেনি, সে আসলে তখন তাকে ভাত দেবো।